আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর আসলাম সামনে। উম, আমাদের সাথে হচ্ছে হাবিবুর রহমান নূর ভাইয়া আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমার ভয়েস শোনা যায় কিনা ঠিকঠাক মতো একটু জানাও আমাকে। আজকে আমরা ইন্টিগ্রেশনের 4 নাম্বার লেকচারে চলে আসছি। এর আগে হচ্ছে আমরা 3টা লেকচার কমপ্লিট করছিলাম। প্রথম লেকচারে হচ্ছে এমসিকিউ গুলো একটু ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর এমসিকিউ হচ্ছে সামনে আরো কিছু শর্ট ভিডিও আসবে ইনশাআল্লাহ। ওই যে ত্রিকোণমিতি যেমন একটা দিছিলাম ইউটিউব চ্যানেলে এখন আপলোড করতেছি। আর ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা এর মধ্যে পড়তে থাকবো। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 4 নাম্বার লেকচারে চলে আসছি। 4 নাম্বার লেকচারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 10.1 এর যে প্রবলেম সলভিং যে ক্লাসগুলো সেটা করবো। এখন আজকে থেকে আমরা প্রবলেম সলভিং এর দিকে চলে যাচ্ছি। আমাদের এই ছাড়া হচ্ছে যেসব প্রয়োজনীয় ছোটখাটো বেসিক প্রপার্টি যেসব জিনিসগুলো লাগবে এগুলো আমরা এর মধ্যে পড়তে থাকবো। আর এর আগে হচ্ছে সূত্রগুলো মনে রাখার কিছু টেকনিক নিয়ে ক্লাস নিয়েছিলাম। তো আশা করি সেই ক্লাসগুলো করছো সবাই। তো আজকে লেকচারে আমরা চলে যাই। আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যায় কিনা, আজকে আমরা একটা ম্যাজিক দেখবো শেষে। আমার ভয়েসটা শোনা যায় কিনা ঠিকঠাক মতো একটু আমাকে জানাই। আর সামনে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। ঠিক আছে, লেখাগুলো তো দেখা যাচ্ছে আশা করি ক্লিয়ারলি, আমি এখানে মোবাইলে দেখতেছি। আচ্ছা, ওকে। তো আমরা প্রথমে এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো এই জিনিসটা একটু ফার্স্টে নোট ডাউন করি। প্রথমে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি আজকে সেটা হচ্ছে আমাদের আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও, আমরা আজকে একদম শুরু থেকে ম্যাথ গুলো সলভ করা শুরু করতেছি। তো এখান থেকে দেখো চ্যাপ্টার 10.1 অনির্দিষ্ট যোগজীকরণ। তো যোগজীকরণের কিছু ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন গুলা কেমন আমি বলি। আমরা চ্যাপ্টার 10.1 থেকে আজকে শুরু করতেছি। 10.1 থেকে 10.5 পর্যন্ত যা যা পড়বো সবগুলা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ পড়বো। অনির্দিষ্ট যোগজীকরণ কেমন থাকবে, জাস্ট একটা আমাদের এখানে লিমিট দেওয়া থাকবে, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া থাকবে যে এখানে কোনো লিমিট থাকবে না। আর আমরা পরবর্তীতে যেটা পড়বো সেটা হচ্ছে 10.6 10.7 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষাতে, যেটা হবে আমাদের নির্দিষ্ট যোগজীকরণ। নির্দিষ্ট যোগজীকরণে কি হবে, নির্দিষ্ট যোগজীকরণে হবে এখানে আমাদের একটা ইন্টিগ্রেশনের চিহ্ন দেওয়া থাকবে, একটা লিমিট দেওয়া থাকবে। যেমন ধরে নিচ্ছি আমাদের 2 থেকে 5 পর্যন্ত এমন একটা লিমিট দেওয়া থাকবে, অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, এবি থাকতে পারে, ঠিক আছে। তো ওইটাকে আমরা বলবো নির্দিষ্ট যোগজীকরণ। তো নির্দিষ্ট যোগজীকরণে যে আমাদের প্রথম চ্যাপ্টারটা থাকবে 10.6, ওইটা বেসিক্যালি হচ্ছে আমরা 10.1 থেকে 10.5 পর্যন্ত যা যা পড়ে যাব সবই সেম, জাস্ট ওগুলা ওই চ্যাপ্টারে গিয়ে আমরা লিমিট গুলো বসাবো, লিমিট বসায় বসে ক্যালকুলেশন করবো। তো আমাদের 10.1 থেকে 10.5 পর্যন্ত অনির্দিষ্ট যোগজীকরণ খুব ভালো মতো পড়া দরকার। বাট পরীক্ষার আগে যখন আমরা রিভিশন দিব তখন চাইলে একটু ছোট করে রিভিশন দিতে পারো। তখন 10.6 এর রিভিশন দিয়ে দিলেই মোটামুটি 10.1 থেকে 10.5 পর্যন্ত সবগুলো কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন আজকে এখান থেকে শুরু করি। আমরা ম্যাথের মধ্যে মেইনলি কি করব দেখো, ম্যাথের মধ্যে প্রচুর ম্যাথ। যেমন এই চ্যাপ্টারে আমরা যেটা বলবো সেই যে আজকের এই চ্যাপ্টারে হচ্ছে প্রায় 25টার মতো ম্যাথ আছে। আর এটা হচ্ছে আমার বই অনুযায়ী আমি ওটা ওই সর্টিং করে পড়াচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের এই নোটগুলো হচ্ছে আমার অ্যাপের মধ্যে পেয়ে যাবা। কিভাবে পাবা, এটা হচ্ছে ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে, লিংকটা ভিজিট করলে একটু পড়লে বুঝবা। এখন দেখো ম্যাথ করার জন্য আমাদের আসলে পারপাসটা কি। আমরা যদি ম্যাথ শিখতে চাই, এই যে একটা ম্যাথ, একটা বই ধরে 2টা ম্যাথ 3টা ম্যাথ এভাবে যদি আমরা ম্যাথ করি সিরিয়ালি, আমরা কখনোই ম্যাথ শেষ করতে পারবো না। তো আমরা কি করব, ম্যাথের আমরা নিয়ম শিখবো। ঠিক আছে, ম্যাথের আমরা কি করবো, ম্যাথের আমরা নিয়ম শিখবো। এই এত নিয়মের ইন্টিগ্রেশনের ম্যাথ হতে পারে, আমরা এত নিয়ম আমাদের লক্ষ্য দর্পণে রাখবো, পরীক্ষাতে আসবে আমরা খুব ইজিলি আনসার করতে পারবো, প্লাস বুঝার সময় ইজিলি বুঝতে পারবো। তো এখানে এই চ্যাপ্টারটাকে আমি একই নিয়মের ম্যাথগুলোকে একটা নির্দিষ্ট ক্লাস্টারের মধ্যে রাখছি, এই কথাগুলো আগেও বলা হয়েছে। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, এই চ্যাপ্টারটাকে টোটাল আমি 2টা নিয়মে অর্থাৎ 2টা ক্লাস্টারের ভাগ করছি। আমি জুম করবো পড়ানোর সময়। তো 2টা ক্লাস্টারের ভাগ করছি, এটা করলে হচ্ছে তোমার এট এ টাইম সব বাংলাদেশের সব পাবলিকেশনস এর বই, তারপর হচ্ছে তোমার সব টেস্ট পেপার সবগুলো পড়া হয়ে যাবে। এগুলো সব কমপ্লিট করে দেন তোমার ইচ্ছে হলে পুরো ইন্টিগ্রেশন আমার সাথে শেষ করে এরপর ইচ্ছে হলে যে কোনো বই করতে পারো। ঠিক আছে, তবে আগে এগুলো হচ্ছে আবশ্যক শেষ করবা। তো মেইনলি আমরা হচ্ছে নিয়ম শিখবো, যেহেতু আমরা নিয়ম শিখবো তো প্রত্যেকটা ম্যাথ আমার মনে হয় না ধরে ধরে করা দরকার আছে। আর আমি নোটগুলো দিয়ে দিব তোমাদেরকে প্রত্যেকটাই। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা আগে সাজেশনটা দেখে নিব কোন কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট বা কোন কোন গুলো আসছে পরীক্ষাতে। ঠিক আছে, তো আমরা যদি একটু এই চ্যাপ্টারের অ্যানালাইসিসটা একটু দেখি। এই চ্যাপ্টার থেকে আমাদের এইচএসসি 2017, এইচএসসি 2017, এইচএসসি 2018, এইচএসসি 2019 ক্লাস্টার 1 থেকে 1 নম্বর নিয়ম থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই। ক্লাস্টার 2 থেকে হচ্ছে 17 সালে একটা প্রশ্ন আসছে সব বোর্ড মিলাই, 19 হচ্ছে 2টা প্রশ্ন আসছে। তার মানে এটা এতটা ইম্পর্টেন্ট না চ্যাপ্টারটা। ঠিক আছে, পরের গুলাতে দেখবা যে অনেক আসছে। যেমন এখান থেকে আমরা যদি ধরি সব মিলাই হচ্ছে প্রায় 3টা আসলো মাত্র।
ঠিক আছে, কিন্তু পরের গুলো যদি আমরা একটু দেখি, পরের গুলার দিকে যদি দেখি 10.2 থেকে কখনোই কোনো প্রশ্ন আসে 17তে আমি পরীক্ষা দিয়েছিলাম। 10.3 থেকে এখানে মোটামুটি আসা শুরু হয়েছে। 10.4 থেকে অনেক প্রশ্ন আসছে। 10.5 থেকে চারটা 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 করে প্রশ্ন আসছে। সো এগুলা থেকে দেখবা যে পরের গুলা থেকে অনেক আসছে। আর 10.7 থেকে তো মোটামুটি প্রশ্ন আসতে আসতে টায়ার্ড, 8টা, 1টা, 5টা, 4টা এমন প্রশ্ন আসছে। ঠিক আছে, তো আমরা যাই হোক কোনটা বাদ দিব না, বাদ দিলে দেখবো যে আমরা ওগুলো বুঝতে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়বো। আর এই চ্যাপ্টারটা বুঝার জন্য, ডিফারেন্ট ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা বুঝার জন্য আমি একটা ডিফারেন্সিয়েশনের বেসিক ক্লাস নিয়েছিলাম, লেকচার 3, মানে 9.3 এর ম্যাথ গুলো করাইছিলাম। ওগুলা যদি মোটামুটি পড়ে আসো তাহলে ইন্টিগ্রেশন করতে এতটা অসুবিধা হবে না। ঠিক আছে, সো 9.3 আগের লেকচার, দ্যাট মিন্স লেকচার 3 কে একটু কষ্ট করে লিখে নিব। তো আমরা আমাদের আজকের লেকচার শুরু করে ফেলি 10.1 এর ক্লাস্টার 1। তো আমরা লাস্ট ক্লাসে এই টাইপস এর সূত্রগুলো পড়ছিলাম, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলাগুলো ছিল ওগুলা পাশাপাশি কম্পেয়ার করে লেকচার 2 তে পড়ছিলাম। তো আজকে আমরা সরাসরি ম্যাথের দিকে চলে যাচ্ছি। আমি আগেই বলছি যে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে এখানে করবো না, আমরা নিয়মগুলো শিখবো যাতে আমরা এই নিয়মের মধ্যে ম্যাথ আসলে আমরা ইজিলি যাতে সলভ করতে পারি। আর তারপরে যদি প্রবলেম হয় আমাকে জানাবা গ্রুপে পোস্ট দিয়ে। আমার হচ্ছে ইন্টিগ্রেশন কিউএন একটা গ্রুপ আছে, বা হচ্ছে আমার যে গ্রুপটা আলফিস ম্যাথ এন্ড আইসিটি, ওটাতে পোস্ট করবো, আমি অ্যাপ্রুভ করবো। সো ওইটাতে জানাবা। আর এগুলো নোট করবা, নোট করে হচ্ছে আমি গ্রুপ লিংক দিছি ক্যাপশনে, ওইখানে একটু কষ্ট করে সাবমিট করবো। কারণ নোট করলে হচ্ছে যদি কোথাও তোমার কোনো ভুল ত্রুটি থাকে তখন আমরা সেগুলো চোখে পড়বে, বা আমার হোক বা অন্য যে কোনো কারো হোক চোখে পড়বে। তো আমরা ক্লাস্টার 1 এক নম্বর নিয়মের ম্যাথগুলো শিখি। প্রথম প্রশ্নটা আমাদেরকে বলতেছে কাকে ইন্টিগ্রেশন করতে 1 প্লাস x ইনভার্স 1 প্লাস x ইনভার্স 2, এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হচ্ছে। ঠিক আছে, x এর সাপেক্ষে। সো আমরা dx লিখলাম। তো এটা আমাদের একদম বেসিক লেভেলের পড়ালেখা। এটা আমরা প্রথমে প্রশ্নটা লিখবো, প্রশ্নটা লেখার পরে আমরা দেখতেছি কি এখানে কাকে কাকে ইন্টিগ্রেশন করতে হবে। ফার্স্টে এখানে 1 কে ইন্টিগ্রেশন করতে হবে, এরপর x ইনভার্স 1 কে ইন্টিগ্রেশন করতে হবে, এরপর x ইনভার্স 2 কে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা এর সাথে কি করব, একবার ইন্টিগ্রেশনের, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, মানে সেটা এই যে একদম লম্বা এস এর মতো। ঠিক আছে, সো এখানে ইন্টিগ্রেশনের চিহ্ন বসাচ্ছি, দেন প্রথমে 1 এর সাথে। তো আমরা এখানে 1 লিখেছি কথা, না লিখা একই কথা। তো এর সাথে dx ছিল, আমরা এখানে dx লিখে দিচ্ছি। এরপরে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে x ইনভার্স 1 আর এখানে dx ছিল, এটা আমরা লিখে দিচ্ছি। এরপর x ইনভার্স 2 ছিল, x ইনভার্স 2 এর সাথে ইন্টিগ্রেশন চিহ্ন আর dx লিখে দিচ্ছি। এটা জাস্ট আমরা সূত্র যদি বসাই দেই তাহলে কিন্তু চলে আসতেছে। এটা জাস্ট নরমাল সূত্র দিয়ে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তো এটা dx টা dx রেখে দিচ্ছি, সূত্র বসাবো সবগুলো একসাথে এই জন্য। আর এটা হচ্ছে আমরা x ইনভার্স 1, তো x ইনভার্স 1 বলা যেই কথা, এই যে x ইনভার্স 1 বলা যেই কথা আর 1/x বলা কিন্তু আমাদের কি একই কথা। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আর এখানে দেখো আমরা চাইলে এখানে সরাসরি যে ইন্টিগ্রেশনে যে পাওয়ার রুলটা অ্যাপ্লাই করতে পারতাম। তারপরে দেখো এখান থেকে x ইনভার্স 2 এটা আমরা এমনই রেখে দিচ্ছি। তো তুমি চাইলে এখান থেকে সরাসরি পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারতা, এটাকে চেঞ্জ না করেও ওইভাবে হইতো, এটা সমস্যা ছিল না। তো আমরা এখান থেকে এখন সূত্র অ্যাপ্লাই করি। dx এর জন্য যে সূত্রটা এটা আমরা পড়ে আসছি, ওই যে বেসিক যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো হচ্ছে নোটগুলো আপলোড করা আছে। ঠিক আছে, সো dx এর ফর্মুলাটা যেটা ছিল, dx মানে ছিল x প্লাস c। এই c হচ্ছে আমাদের মেইনলি কনস্ট্যান্ট বসতেছে। অনির্দিষ্ট যোগজীকরণ সবগুলাতে আমরা কি করব, অনির্দিষ্ট যোগজীকরণ সবগুলাতে আমরা এখানে একটা কনস্ট্যান্ট বসাবো। নির্দিষ্টতা আমাদের আর সেই কনস্ট্যান্টটা বসানো লাগবে না, কেন লাগবে না এটা আমরা সামনে করবো। তো দেখো এখন আমরা এটা হচ্ছে সামনের দিকে চলে যাই, তাহলে dx মানে আমরা এই জায়গায় বসাতে পারতেছি x প্লাস c। তাহলে আমরা এখান থেকে এটার জন্য x বসাচ্ছি, আর c এর ব্যাপারটা বলতেছি, এই জায়গাটাতে আমরা x বসালাম, আর c এর ব্যাপারটা বলবো। তারপরে এখানে 1/x dx, এটার আমাদের সরাসরি সূত্র আছে, সূত্রগুলো আমি এখানে নোট ডাউন করে রাখছি যাতে তোমাদের ম্যাথগুলো সলভ করতে সুবিধা হয়। সো dx/x এটা যেই কথা, আবার 1/x dx লিখাও কিন্তু একই কথা। তো দুইটার ফর্মুলাই হচ্ছে কি ln x প্লাস c। সো আমরা এটাকে, এটা অনেক সময় অনেকে লং বলে, এটা ln বলা, একই কথা, এটা অসুবিধা নেই, এটা এক এক এক্সেন্টে এক এক রকম। সো এটাকে আমরা এটার জন্য সরাসরি সূত্র লিখতে পারতেছি ln x প্লাস c। এবং সবশেষে যেটা, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের পাওয়ার রুল, যেটা x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। দ্যাট মিন্স এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা কত দেখো তো, এই নাম্বারটা হচ্ছে এখানে -2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। এটা কিভাবে ক্যালকুলেশন করব, যদি আমরা পাওয়ার রুলটা অ্যাপ্লাই করি, x টু দি পাওয়ার n প্লাস 1, n মানে কত, এখানে n মানে হচ্ছে -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, মানে x টু দি পাওয়ার n প্লাস 1। এখানে আমরা পাওয়ারে যেটা লিখবো সেটাই আমরা আবার কি করব, হরে লিখে দেব। ডান। এরপর দেখো লাস্টে আমরা কি করব, প্লাস সি বসাচ্ছি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এখানে তো একটা প্লাস সি হওয়ার কথা, এখানে একটা প্লাস সি হওয়ার কথা, এখানে একটা প্লাস সি হওয়ার কথা, তিনটা মিলাই তো আমাদের প্লাস 3c হওয়ার কথা। সো 3c টা কেন হইল না, 3c হলে কি সমস্যা হতো। আচ্ছা দেখো, এই জিনিসটা এখানে যে আমরা সি লিখতেছি, সিটাকে আমরা বলতেছি একটা সমাকলিত ধ্রুবক, বা সহজ কথায় বললে এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট জিনিসটা কি, কনস্ট্যান্ট হচ্ছে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এক হচ্ছে একটা কনস্ট্যান্ট,
5 হচ্ছে একটা কনস্ট্যান্ট, 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, 10 একটা কনস্ট্যান্ট, 100 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। তো তুমি চিন্তা করো, এর জন্য একটা কনস্ট্যান্ট আসলো, ধরে নিলাম 5, এর জন্য একটা কনস্ট্যান্ট আসলো, ধরে নিলাম 5, এর জন্য একটা কনস্ট্যান্ট আসলো, সেটাও ধরে নিলাম আমি 5। ঠিক আছে, তো এই তিনটা যদি আমরা যোগ করি, 5 5 10 এবং 5 হচ্ছে 15। ফাইনালি দেখো, যদি আমি তোমাকে বলি যে এমন, তুমি দোকানে গেছো, দোকানে যাওয়ার পর হচ্ছে তুমি একটা কোক কিনতে যাচ্ছ, দোকানদারকে প্রথমে 5 টাকা দিলা, এরপরে 5 টাকা দিলা, এরপরে 5 টাকা দিলা, তাহলে 5 টাকা 5 টাকা 5 টাকা মিলে টোটাল কত টাকা হলো? টোটাল হলো আমাদের 15 টাকা। তার মানে তুমি দেখো, 5 টাকা 5 টাকা 5 টাকা, তুমি টোটাল 15 টাকা দিচ্ছ। তো তুমি যদি এখন টাকার হিসেবে না আসে, যদি তুমি সংখ্যার হিসেবে আসো, 5 একটা কনস্ট্যান্ট, 5 একটা কনস্ট্যান্ট, 5 একটা কনস্ট্যান্ট, এই তিনটা যোগ করে ফাইনালি যেটা আসবে সেটা নিজেও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তো এই জন্য আমরা তিনটা কনস্ট্যান্ট না লিখে একটা কনস্ট্যান্ট লিখে দিচ্ছি, যে আমাদের ফাইনালি একটা সংখ্যায় আসবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে আলাদা করে লিখতেছি না, এই কারণে আমরা এটাকে প্লাস সি বসাই দিচ্ছি। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের ফাইনালি যে ব্যাপার সেটা থাকবে সেটা। ঠিক আছে, কনস্ট্যান্টের ব্যাপারটা। তো এটাই হচ্ছে আমাদের ঘটনা। এরপরে এটাকে হচ্ছে আমরা চাইলে একটু সিম্পলিফাই করতে পারি। -2 + 1, দ্যাট মিন্স এটা হয়ে যাবে -1, আর এখানে -2 + 1, দ্যাট মিন্স এটা -1 হয়ে যাবে। তো ওই মাইনাস আর এই প্লাস মিলে প্লাসে মাইনাসে এটা আমরা ফাইনালি প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন শেষ। এখানে আমরা চাইলে আনসার রাখতে পারি, এখানে আনসার রাখলে অসুবিধা নাই, বা যদি চাও যে একটু চেহারাটা সুন্দর করবো, সো x ইনভার্স 1টাকে আমরা চাইলে এখানে 1/x লিখতে পারি। সো 1/x লিখে দিলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে আনসারটা। সো এই নিয়মে আমাদের একটা ম্যাথ থাকতে পারে, আমাদের নরমালি যে সূত্রগুলো প্রয়োগ করে সেটা। এরপর আমরা আজকে আরেকটা নিয়ম শিখবো, এটা আমাদের হচ্ছে সাধারণ যে সূত্র প্রয়োগগুলো, সরাসরি সূত্র প্রয়োগ। ঠিক আছে, সাধারণ সূত্র প্রয়োগ বা সরাসরি সূত্র প্রয়োগের একটা ম্যাথ দেখলাম। 10.1-এ আমরা বেসিক্যালি এই দুটো জিনিসই দেখবো। আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে ম্যাথ দেখবো। ঠিক আছে, ত্রিকোণমিতিক সূত্র, দ্যাট মিন্স আমরা যে চ্যাপ্টার 7 এর যে পড়াগুলো পড়াইছি সূত্র, ওগুলো অ্যাপ্লাই করবো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ। তাহলে আমি এই ম্যাথটা একবার রিক্যাপ করি। এখান থেকে আর আমার মনে হয় ম্যাথ দেখার দরকার আছে, যে সাধারণ সূত্র প্রয়োগ সরাসরি আমরা সূত্র বসাই দিব, আমরা আনসার লিখে ফেলবো। আর ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগটা থেকে আমরা দুটো ম্যাথ দেখবো, যাতে ওই নিয়মটা আমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা করলাম যে এখান থেকে প্রত্যেকটার সাথে হচ্ছে dx, দ্যাট মিন্স হচ্ছে এখানে x ইনভার্স 1 এর সাথে ইন্টিগ্রেশন চিহ্ন এবং dx বসাচ্ছি, x ইনভার্স 2 এর সাথে ইন্টিগ্রেশন চিহ্ন এবং dx বসাচ্ছি। দ্যাট মিন্স এখানে dx এটাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, x ইনভার্স 1 কে dx কে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, এবং এখানে x ইনভার্স 2 dx কে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তো এখান থেকে চাইলেও কিন্তু আমরা পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারতাম, তখন আমাদের আনসার আরেকটা আসতো। এটা কিন্তু আমাদের জন্য কোনো অসুবিধাই ছিল না। ঠিক আছে, এইরকম টাইপসের কোনো অসুবিধা ছিল না। এবং আমরা এগুলো চাইলে হচ্ছে প্রশ্নের সাথে অপশনের ভ্যালুটা চেক করতে পারি, যেটা কিনা লেকচার 1 এ নিছি। তোমার ম্যাথটা ঠিক আছে কিনা পাশের জনের খাতা দেখতে হবে না, লেকচার 1টা একটু কষ্ট করে দেখে নিও, দেন এটা তুমি নিজেই জাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো, এই যে পাওয়ার রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই জায়গাতেও আমরা কিন্তু সেম ভাবে ইন্টিগ্রেশনে পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারতাম। এই রুলটা নিয়ে কিন্তু আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তারপরে দেখো, এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, সো এটার কারণে আমাদের আনসার এমন আসছে। তাহলে 1/x dx, এটার জন্য আমরা সরাসরি সূত্র বসাচ্ছি ln x, আর dx মানে হচ্ছে x বসে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করলে x ইনভার্স 1 চলে আসতেছে, আর ওখানে হচ্ছে ln x যেটা ছিল, তাহলে x ইনভার্স 1 কে আমরা 1/x লিখতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের आंसर। আর এখানে আমরা সরাসরি ইন্টিগ্রেশনের সাধারণ সূত্র প্রয়োগে আর এই টাইপসের ম্যাথগুলো হচ্ছে আমাদের জন্য মোটামুটি এটাই ধরতে পারবো, আর আমাদের লাগতেছে না। সো এখানে আমরা একটা কমন স্টেপ ফলো করছি, জাস্ট আমরা সরাসরি সূত্র প্রয়োগ করছি, যৌগিকরণ নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি। সূত্রগুলো নিয়ে আমি একটা ক্লাস নিছিলাম, লেকচার 2, একটু কষ্ট করে দেখে নেবে, এটা খুব সম্ভবত লেকচার 2 তে নিছিলাম। ঠিক আছে, লেকচার 2 তে হচ্ছে এই সূত্রগুলো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্রগুলো পাশাপাশি কিভাবে মনে রাখবো, ওই মনে রাখার টেকনিকটা। ঠিক আছে, সো 1 নম্বর ম্যাথটা বুঝছো কিনা এটা একটু কষ্ট করে আমাকে জানাও, দেন আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগের ম্যাথগুলোতে যাব। ভিডিও নো লঙ্গার অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার? ওকে, ডান, বুঝতে পারছো? ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করব, এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগের ম্যাথগুলো দেখবো। এই ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগের ম্যাথগুলো জাস্ট আমরা দুইটা স্টেপ মাথায় রেখে সলভ করতে পারবো। আমি আবার বলতেছি, আমি কিন্তু আমাদেরকে নিয়ম শিখাচ্ছি, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে ওই নিয়মগুলো কিভাবে অ্যাপ্লাই করবো যেগুলো শিখাচ্ছি, যাতে পরবর্তীতে ম্যাথগুলোতে করতে কোনো ঝামেলা না। আর এই যে নোটটা দিয়ে পড়াচ্ছি, নোটটা আমি দিয়ে দেবো। ঠিক আছে।
তো আমরা এখন এখানে দেখি এই রিলেটেড যেগুলো আছে ক্লাস্টার 1 এ, এগুলো আশা করি কোনো সমস্যা হবে না। তো ক্লাস্টার 2 তে আমরা এখন যেটা দেখবো, আমরা এই যে দেখো 1 - cos 2x ডিভাইডেড বাই 1 + cos 2x, এটা সরাসরি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা একটু দেখি যে এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্লাস্টার 2 এর নাম্বার 1, তো এটা আমরা সরাসরি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। চ্যাপ্টার 7.4 এ আমাদের ত্রিকোণমিতিক এমন সূত্রগুলো ছিল। এটা ছিল আমাদের কত, 2 cos স্কয়ার এর সূত্র ছিল 1 + cos 2a, আর 2 sin স্কয়ার এর সূত্র ছিল 1 - cos 2a। এটা আমরা মনে রাখতাম এভাবে, হচ্ছে আমাদের নিজের ঘরে হচ্ছে পাওয়ার বেশি থাকবে, ঠিক আছে, অন্যের ঘরে পাওয়ার কম থাকবে। যেমন এই যে আমরা যখন cos এর সূত্র লিখতেছি তখন cos এর আগে প্লাস বসাচ্ছি, যখন আমরা sin এর সূত্র লিখতেছি তখন cos এর আগে মাইনাস বসাচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এভাবে মনে রাখতে পারি। আর এই সূত্রগুলো আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো 1 - cos 2x ডিভাইডেড বাই 1 + cos 2x, তাহলে 1 - cos 2x এর জায়গায় আমরা সরাসরি সূত্র বসাবো। 1 - cos 2 এ আমরা সূত্র যেটা পড়ে আসছি, দ্যাট মিন্স এটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার, তাহলে আমরা এখান থেকে 2 sin স্কয়ার বসিয়ে দিচ্ছি। এবং পরবর্তী লাইনে আমাদের 2 cos 1 + cos 2a, 1 + cos 2 এর জন্য যে সূত্রটা 2 cos স্কয়ার এর সূত্র, এটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো থার্ড লাইনটা আমাদের মনে হয় না করা দরকার আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি। এখান থেকে দেখো 2 2 কাটাকাটি চলে যাবে, আর থাকবে কত, sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x। sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x, দ্যাট মিন্স এটা হয়ে যাবে আমাদের কত, tan স্কয়ার x হয়ে যাবে। আমরা জানি tan থিটা সমান কত, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট এখান থেকে এটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এখন আমাদের ইন্টিগ্রেশনে tan স্কয়ার এর তো কোনো সূত্র নাই, তাহলে আমরা কি করব, তাহলে কি আমরা ম্যাথটা করব না? হ্যাঁ, ডেফিনেটলি করব। এটা আমরা 9 10 একটা সূত্র পড়ে আসছি, এমন ওই আইডিয়াটা একটু কাজে লাগাবো। ওই আইডিয়াটা কাজে লাগালে হয়ে যাবে। আমরা এমন একটা ব্যাপার পড়ে আসছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে, এই টাইপসের কিছু সূত্র পড়ে আসছি। এখন আমরা এটা কেন কাজে লাগাতে পারবো, কারণ আমাদের এখান থেকে tan স্কয়ার থিটা মানে tan স্কয়ার x এর মানটা দরকার। তো এখানে যে মাইনাস tan স্কয়ার থিটা ছিল সেটাকে আমরা অপর পাশে নিয়ে গেলে প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। আর আমাদের এখানে 1 এর তো কোনো দরকার নেই, প্লাস 1 টাকে আমরা অপর পাশে নিয়ে গেলে -1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু লিখি যে sec স্কয়ার থিটা প্লাস 1 টাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই কাম করে, তাহলে সেটা আমাদের -1 হয়ে যাবে। আর মাইনাস tan স্কয়ার থিটাটাকে অপর পাশে নিয়ে গেলে দ্যাট মিন্স সেটা প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটাতে এই যে tan স্কয়ার থিটার যে জায়গাটা ছিল ওর জায়গায় আমরা কি করতে পারতেছি, sec স্কয়ার থিটা -1 লিখতে পারতেছি। তাহলে এই জায়গাটাকে আমরা রিপ্লেস করে sec স্কয়ার x -1 লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেইন কাজ ছিল। এখন আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্র যদি অ্যাপ্লাই করে দিই কিন্তু আমাদের এটা কাহিনী শেষ। তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে sec স্কয়ার x ছিল, যার সাথে কিনা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো, এবং এখানে 1 ছিল, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমরা sec স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন চিহ্ন দিব। তাহলে এখানে এটা আমাদের আসছে এমন ইন্টিগ্রেট sec স্কয়ার x dx, আর এই পাশে হচ্ছে আমাদের কত থাকতেছে, 1 থাকতেছে, তো 1 dx থাকতেছে। তো এটা যদি আমরা সরাসরি সূত্র বসে, এটা আমাদের সূত্র এমন ছিল যে sec স্কয়ার x dx এর সূত্র tan x + c। এটা যদি সূত্রের দিকে আমরা একটু চলে যাই, sec স্কয়ার x এর সূত্র ছিল tan x + c। সূত্রগুলো একটু মিলাই পড়বা এখানে যে ফর্মুলাগুলো ছিল ওগুলোর সাথে। আর একটা চ্যাপ্টারের পড়ার আগে আগে ওই চ্যাপ্টারের সূত্রগুলো যদি ভালোমতো ক্লিয়ার থাকো, তাহলে দেখবা যে এই চ্যাপ্টার রিলেটেড ম্যাথগুলো তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে দেখো আমাদের 18 নম্বর যে সূত্রটা, ddx অফ tan x করলে আমরা sec স্কয়ার x পাচ্ছিলাম। আবার উল্টাটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে এই যে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা আবার tan x পাবো। ঠিক আছে, সো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা tan x পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের এখানে ব্যাপার স্যাপারগুলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি sec স্কয়ার x মানে হচ্ছে tan x, প্লাস সি আমরা ফাইনালি একটা লিখে দেব, এটা সমস্যা না। আর এখানে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিচ্ছি, আর dx মানে হচ্ছে x বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের লাস্টে প্লাস সি বসাবো, কারণ এটা আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ ছিল। এটাই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে শিখলাম কি, দেখো এখানে আমরা দুইটা কাজ করব, ঠিক আছে। আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে যে ম্যাথগুলো থাকবে ওগুলোর জন্য আমরা সবসময় দুইটা কাজ করব। একটা হচ্ছে ফাংশনকে সরলীকরণ করব, ঠিক আছে। তো ফাংশনের সরলীকরণ নাম্বার 1 স্টেপ, মানে ফাংশনটাকে সিম্পলিফাই করব। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমরা যোগজীকরণ নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। এই দুইটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। এটা আমি নোটে দিচ্ছি না, এটা একটু লিখে রাখবা। তো এই দুইটা স্টেপ মাথায় রাখলে ত্রিকোণমিতিক নির্ণয়ের দিয়ে যতগুলো আসবে সবগুলো ক্যালকুলেশন করতে পারবে। যোগজীকরণ নির্ণয়ের সূত্র প্রয়োগ। তো আমরা দেখি এখান থেকে আমরা এটা কিভাবে শিখে আসছিলাম। প্রথমে আমরা কি করব, একটা ফাংশন যেটা দেওয়া থাকবে এই ফাংশনটাকে সিম্পলিফাই করব। তাহলে আমাদের প্রশ্নের ফাংশনটা কি দেওয়া, 1 - cos 2x ডিভাইডেড বাই 1 + cos 2x। এটা আমরা দেখেই বুঝতেছি যে এটাকে এখানে আমরা সরাসরি কি করতে পারি, ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এই যে ফাংশনটাকে সিম্পলিফাই করব, প্রথম স্টেপটা সেটা আমরা কি করব, এই যে ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা এখানে যেমন করে আসছি ওই সূত্রগুলো জাস্ট আমরা এখানে বসায় দিব। তাহলে কিন্তু এটা সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে 2 2 ক্যান্সেল করে দিলে আর sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x, এটা কিন্তু tan স্কয়ার x হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এখন এটার একটা সিম্পলিফিকেশন বাকি আছে কিভাবে, কারণ আমরা এখানে tan স্কয়ার x এর সরাসরি ইন্টিগ্রেশন সূত্র পাচ্ছি না, যদি আমরা পাইতাম তাহলে আমরা এটা বসিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না। বাট এটা যেহেতু আমরা পাচ্ছি না, আমরা এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটার আমরা সাহায্য নিব। তাহলে এখান থেকে আমাদের tan স্কয়ার থিটা দরকার, মাইনাস tan স্কয়ার থিটাটা কম্পেয়ার পাশে পাঠিয়ে দিলে দ্যাট মিন্স সেটা প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা আমরা এখান থেকে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। প্রথমে sec স্কয়ার থিটার জন্য, আরেকবার sec স্কয়ার x এর জন্য, এরপর হচ্ছে আমাদের dx এর জন্য। তাহলে দেখো প্রথম কাজটা আমরা কি করলাম, এই যে ফাংশনটা দেওয়া ছিল এটাকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পর সেকেন্ড স্টেপটা কি, এই যে ইন্টিগ্রেশন নির্ণয়ের জন্য বা যোগজীকরণ নির্ণয়ের জন্য যে সূত্র প্রয়োগ ছিল ওটা আমরা সূত্রগুলো প্রয়োগ করব, মানে সূত্রগুলো অ্যাপ্লাই করব, তাহলে চলে আসবে। তাহলে sec স্কয়ার x মানে হচ্ছে tan x আর dx মানে ছিল x, আর এখানে লাস্টে প্লাস সি বসতেছে, এটা যেহেতু আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ ছিল। সো এই ম্যাপটা সবাই বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে জানাও, আমি একবার চেষ্টা করলাম রিক্যাপ করে দিতে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওকে আমরা বুঝছি সবাই। আজকে বলে ফেসবুক সার্ভারে প্রবলেম দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগের আমরা একটা ম্যাথ দেখলাম, আরেকটা ডিফারেন্ট নিয়মের ম্যাথ দেখি যেটাতে আমরা একটু আটকায় যেতে পারি। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো দেখে নিবা, এটাতে হচ্ছে আশা করি কোনো রকমের সমস্যা পড়বা না। ঠিক আছে, আর যদি সমস্যা পড়ো তো আমি আছি। ঠিক আছে, 7 নম্বর ম্যাথটা দেখি। এই ম্যাথগুলো আমরা দুইটা নিয়মে দেখবো, এই চ্যাপ্টার আমরা একটা নিয়মে দেখবো, পরবর্তী চ্যাপ্টারে আমরা সেম ম্যাথটা অন্য নিয়মে দেখবো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয় সেটা হচ্ছে তুমি ওইভাবে করবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা কনসেপ্ট আমরা দেখবো যে আমাদের প্রশ্নটা কি বলতেছে, প্রশ্ন বলতেছে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x dx। এখানে আমাদের একটা ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা কি সেটা হচ্ছে আমাদেরকে এই যে ফাংশনটা দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এখানে আমরা একটা কাজ করব, এটা সবসময় মাথায় রাখবো, জটিল সংখ্যা চ্যাপ্টার পড়াবো তখন দেখবে কাজে লাগবে এই জিনিসটা। এখানে হরে যেটা আছে, আমরা যদি কোনো একটা ভগ্নাংশে বা কোনো একটা ফ্র্যাকশনে এসে যদি আমরা আটকায় যাই, সামনে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারতেছি না, যদিও এখান থেকে অনেকভাবে ক্যালকুলেশন করা যেত, বাট তোমার মাথায় আপাতত আসতেছে না যে এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, সো একটা কাজ করবো, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে কি, হরে যে টার্মটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব ধরে গুণ করবা। কিভাবে দেখো, হরে কি ছিল 1 প্লাস cos x, তাহলে এর অনুবন্ধী হবে 1 মাইনাস cos x, আর এখানে সেম ভাবে 1 মাইনাস cos x, তাহলে এটা দিয়ে আমরা লব ধরে গুণ করে দিলাম। তাহলে দেখো এটার অনুবন্ধীর ব্যাপারটা ছিল এমন, ধরো এখান থেকে আমি তোমাকে বলি আমাদের একটা টার্ম হচ্ছে ধরো a প্লাস বি, আর আমাদের এটার হুবহু এটার অনুবন্ধী হবে a মাইনাস বি। তার মানে এখানে যা আছে a b, এখানে যা আছে a b হুবহু সেম বসাই দিবা, এখানে প্লাসের অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে মাইনাস, মাইনাসের অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে প্লাস। সো এই জিনিসটা হচ্ছে জাস্ট একটু খেয়াল রাখবো, তাহলে এটা হচ্ছে আশা করি পারার কথা। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 প্লাস cos x ছিল, তাহলে এটার অনুবন্ধী বা কনজুগেট হবে 1 মাইনাস cos x। সো 1 মাইনাস cos x কে আমরা লব ধরে গুণ করব। এটা আলটিমেটলি দেখো ঘুরে ফিরে কিন্তু কথা একই থাকবে, এটা কাটাকাটি করে কিন্তু আবার 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x থাকবে, বাট এখানে একটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এর মধ্যে। ক্যালকুলেশনটা কি হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রটা আশা করি মনে পড়ে তার সাথে মিলে, এটা আমরা ক্লাস 6 এ থাকতে পড়ে আসছিলাম। a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে মিলে, তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে দিতে পারতেছি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 কে ধরো a আর cos x কে ধরো b। সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে a স্কয়ার 1 এর সাথে স্কয়ার দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, কারণ এটা ঘুরে ফিরে 1 এ থাকবে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো b মানে কত, cos x, সো আমরা এটাকে বলতে পারতেছি b স্কয়ার। তাহলে দেখো এখন এটা আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হলো। তো এখান থেকে দেখো 1 মাইনাস cos স্কয়ার x, এটাকে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, ওই যে একটু আগে যেমন দেখে আসছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন আমরা দেখতেছি যে আমরা এটার সাথে ম্যাচ কোনটা করছি,
1 ছিল এবং cos স্কয়ার সামথিং ছিল। এটা আমরা একটাই সূত্র করে আসি, যেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ম্যাথের মধ্যে কোনো লাইন কিন্তু এমনি এমনি হয়ে যায় না, ঠিক আছে? কোনো লাইন এমনিই হয়ে যায় না, কোনো লাইন প্র্যাকটিস করে শিখতে হয় না। প্রত্যেকটা লাইনের পিছনে একটা করে রিজন থাকে। ওই রিজনটা যদি জানো তাহলে তোমার কাছে ম্যাথ করাটা একটু অর্থবহ হবে এবং ম্যাথ করতে ভালো লাগবে। তাহলে ম্যাথ হবে সবচেয়ে ইরিটেটিং একটা সাবজেক্ট। তাহলে দেখো এখান থেকে এই যে 1 মাইনাস কস স্কয়ার এক্স ছিল, 1 এবং কস স্কয়ার দিয়ে একটা ফর্মুলা ছিল, যেটা আমরা জানতাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমাদের দরকার হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে প্লাস কস স্কয়ার থিটাটাকে অপর পাশে পাঠিয়ে দিলে তো কাহিনী শেষ। এই পাশে থাকবে শুধু সাইন স্কয়ার থিটা, আর ওই পাশে থাকবে কি 1 প্লাস কস স্কয়ার থিটা। অপর পাশে চলে গেলে দ্যাট মিন্স সেটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা বলতে পারতেছি এখান থেকে যে এই যে 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটার জায়গায় আমরা রিপ্লেস করতে পারতেছি কি দিয়ে? sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x, এটাকে আমরা বলতে পারতেছি কি? এটা আমরা পরে বলতে পারবো sin স্কয়ার x। ঠিক আছে? কিভাবে বলতে পারবো? কারণ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপর দেখো এখন আমরা এটাকে কাজ করতে পারি, এটাকে ভেঙে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x লিখতে পারি। এটা আমরা একটা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x। এবং পরে আরেকটা কাজ করতে পারি যে এখানে মাঝখানে মাইনাস ছিল, মাইনাস দিয়ে cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x লিখতে পারি। ঠিক আছে? এটা লসাগু করলে দেখো আবার আগের লাইনটা ব্যাক চলে আসছে, ওটার সমস্যা নেই। তো এখন আমরা এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেন এখান থেকে দেখো এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে sin স্কয়ার x ছিল। তো এই sin স্কয়ার x টাকে আমরা একটু ভেঙে লিখবো। তার আগে আরেকটা কাজ করে নিই, 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x, মানে আমরা 1 ডিভাইডেড বাই sin থিটা, ঠিক এটা পড়ে আসছি। 1 ডিভাইডেড বাই sin থিটা সমান হচ্ছে cosec থিটা, ত্রিকোণমিতির রেসিপ্রোকাল প্রপার্টি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই sin থিটা মানে cos থিটা বলতে পারতেছি। তো 1 বাই sin স্কয়ার থিটা মানে আমরা বলতে পারবো cosec স্কয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা যেহেতু x ছিল সো এটাকে আমরা cosec স্কয়ার x বসাচ্ছি। কোনো কঠিন কাজ কিন্তু করিনি এখন অবধি। জাস্ট এটাকে হচ্ছে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমাদের ক্লাস 6 এর সূত্র ছিল। আর এটাকে তো আমরা ভেঙে লিখতেই পারি, এটা তো অসুবিধা না। তারপর দেখো এই পোরশনটা দেখো, cos x ডিভাইডেড বাই কি ছিল? sin স্কয়ার x। তাহলে cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x কে আমরা এখানে ভেঙে লিখতে পারি দুইটা জিনিস। এই যে এখানে sin স্কয়ার x ছিল, এটাকে ভেঙে আমরা লিখতে পারি যে কি sin x, এখানে হচ্ছে আমরা ডিভাইডেড বাই লিখতে পারি sin x। তাহলে এখানে একটা উপরে ছিল cos x, আর এখানে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। 1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই থাকে। ধরো তুমি 1 দিয়ে 2 কে গুণ করলে ঘুরে ফিরে 2 কে 2 থাকবে। 1 দিয়ে 5 কে গুণ করলে সেটা কিন্তু 5 ই থাকবে। তাহলে 1 দিয়ে cos x কে গুণ করলে সেটা cos x ই থাকবে। তাহলে এই লাইন বলা যে কথা এবং এই লাইন বলা সেম কথা, এদের মধ্যে কোনো রকমের পার্থক্যই নেই। তাহলে cos x টাকে আমরা কি বলতে পারতেছি? 1 cos x, আর এখানে sin স্কয়ার x মানে আমরা বলতে পারতেছি sin x sin x। এটা আমাদের কোনো অসুবিধাই না। ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে এটা জাস্ট বসাই দিচ্ছি। এই ক্যালকুলেশনটা আশা করি কোনো রকমের সমস্যা না। তারপর আমি একটা রিক্যাপ করব। তাহলে 1 ডিভাইডেড বাই sin থিটা, এটা আমরা পড়ে আসছি এমন যে 1 ডিভাইডেড বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা। ঠিক আছে? এটা আমরা পড়ে আসছি। তাহলে 1 ডিভাইডেড বাই sin থিটা মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি cosec থিটা। ঠিক আছে? এটা আমরা এখান থেকে বসাইতে পারতেছি। তার মানে এখানে যেহেতু 1 বাই sin x ছিল, এটার জন্য আমরা cosec x বসাইতে পারতেছি। এবং এটাও আমরা পড়ে আসছিলাম 9 10 এ থাকতে, কোনো কিছুই কঠিন না যদি একটু বুঝে পড়ো। cos থিটা বাই sin থিটা, এটা আমরা পড়ে আসছি cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এটার জন্য আমরা cos x ডিভাইডেড বাই sin x, এটার জন্য আমরা বসাইতে পারতেছি cot x। যেহেতু x ছিল সো আমরা x দিয়ে লিখবো। এখন আমরা সূত্রগুলো সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছি। ম্যাথ করতে গিয়ে যে জায়গায় আটকায় যাবা, ধরো এই লাইনের পর এই লাইন তুমি বুঝতেছো না, তার মানে এই জায়গায় দেখবে একটা সূত্র আছে এবং এই সূত্রটা তুমি আগে পড়ে আসো না। তো একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টার রিলেটেড যেসব সূত্র বা ইংরেজিতে আমরা বলি ফর্মুলা, ওই জিনিসগুলো একটু ভালো মতো ক্লিয়ার হয়ে নিবা। কেন ক্লিয়ার হবা? কারণ নাইলে দেখবা যে ম্যাথ করতে করতে যদি তুমি একটা সূত্র শিখো, তখন দেখবা যে তোমার কাছে সূত্রগুলো প্রচুর এলোমেলো লাগবে। আমি ইন্টারনেট থেকে এই কাজটা করতাম যে একটা চ্যাপ্টার পড়ার সময় দেখতাম যে ওই সূত্রগুলো পড়তাম। মানে ধরো আমি ম্যাথটা করতেছি, এই ম্যাথ আমার এই সূত্রটা লাগতেছে, তখন এই সূত্রটা পড়তাম। তো আমি যেহেতু করতাম সো অনেকের টেন্ডেন্সিটা আমার মনে হয় এমনই থাকবে। তো আমার এই জিনিসটা স্ট্রং রিকমেন্ডেশন থাকবে যে একটা চ্যাপ্টার সূত্রগুলো ভালো মতো পড়ে আসো, দেন ম্যাথ করার সময় আচ্ছা এটা এমনি হচ্ছে, এটা পারবো। তো দেখো এখন আমাদের যে জায়গাটাতে সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্রথম যে জায়গাটা cosec স্কয়ার x dx এর জন্য ইন্টিগ্রেশনে বলছিলাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র c দিয়ে শুরু হয় ওই সূত্রগুলোতে মাইনাস হয়। ঠিক আছে? তাহলে দেখো এখানে cosec স্কয়ার x dx, এটার জন্য আমরা সূত্র পড়ে আসছি সরাসরি মাইনাস cot x প্লাস c। তাহলে দেখো এটার জন্য আমরা সরাসরি সূত্র বসিয়ে দিচ্ছি মাইনাস cot x। এটা এমনই ছিল, সূত্রগুলো আমি পড়াই ফেলছি, এখন যদি না পড়ে আসে তাহলে তোমার কাছে একটু ক্রিটিক্যাল লাগবে। দেখো cosec স্কয়ার x, এই যে দেখো 19 নাম্বার যে সূত্রটা, 18 নাম্বার সূত্রটা এর আগের ম্যাথে লাগছে, 19 নাম্বারটা এখন লাগতেছে ddx of cot x that means হচ্ছে cosec স্কয়ার x। বলছিলাম ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র c দিয়ে শুরু হচ্ছে, যেমন cot c দিয়ে শুরু হচ্ছে, cosec c দিয়ে শুরু হচ্ছে, cos c দিয়ে শুরু হচ্ছে, ওই সূত্রগুলো দেখবে খুব সুন্দর করে মাইনাস থাকবে। ঠিক আছে? c4 হচ্ছে চেঞ্জ। ঠিক আছে? মানে হচ্ছে সব জায়গায় দেখবা প্লাস থাকে কিন্তু এই সূত্রগুলোতে এসে মাইনাস চলে আসে।
ঠিক আছে, তো আমরা এইভাবে মনে রাখতে পারি। তো আমাদের এখন 19 নম্বর সূত্রটা হচ্ছে কনসেন্ট্রেশন রাখা দরকার। cot x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cos x স্কয়ার x পাবো। সেম ভাবে আমরা যদি উল্টা কাজটা করি, cos x স্কয়ার x কে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, আমরা মাইনাস cot x পাবো। তো এখান থেকে আমরা মাইনাস cot x পাচ্ছি। তো এই জিনিসগুলো একটু আগে ক্লিয়ার হয়ে নিব, লেকচার গুলো তো অলরেডি দেওয়াই আছে, তাই আশা করি ম্যাথ গুলো করতে অনেক বেশি কমফোর্ট ফিল হবে। তো cos x স্কয়ার x dx থেকে আমরা মাইনাস cot x বসাই দিচ্ছি, মাইনাস ছিল মাইনাস বসাচ্ছি। আর এই জায়গায় যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি, এই জায়গায় যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের এই যে cosec x cot x dx। ঠিক আছে, এটা আমি এটা সময় মার্ক করি, cosec x cot x dx। এটার জন্য আমাদের সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস cosec x প্লাস c। ঠিক আছে, এটা আমি একটু দেখাই তোমাদেরকে সূত্রটা কেমন ছিল। সূত্রটা ছিল আমাদের এমন, এই যে দেখো 21 নম্বর যে সূত্রটা, cosec x cot x dx এর সূত্র মাইনাস cosec x প্লাস c। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল, আমরা cosec x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec x cot x পাবো। ইন্টিগ্রেশনের সূত্রগুলো পড়ার সময় আমি রিকমেন্ড করবো হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ভালোমতো পড়তে, কারণ ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি পড়ে আসো, ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখবে শিখাই লাগবে না। আমি ইন্টিগ্রেশনের সূত্রগুলো সাধারণত শিখাই না কাউকে। ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো এমন ভাবে পড়বা, দেখবা যে তোমার মাথায় চলে আসবে, আচ্ছা হ্যাঁ cosec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস cosec x cot x পাবো। সেম ভাবে এখন যদি আমরা cosec x cot x কে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, cosec x পাবো প্রত্যেকটাতে। যেমন sin ইনভার্স x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে 1/√1 minus x স্কয়ার পাবো। সেম ভাবে আমরা যদি 1/√1 minus x স্কয়ার কে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি রেজাল্টে, sin ইনভার্স x। আর যেটা নির্দিষ্ট যোগজীকরণ প্লাস সি হবে, নির্দিষ্ট যোগজীকরণে তো প্লাস সি বসানো লাগবে না। তো এটা কথা না, এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন সূত্রগুলো আমাদের ভালোমতো পড়তে হবে, যাতে আমরা ইন্টিগ্রেশন গুলো অনেক ইজিলি সলভ করতে পারি। তাহলে দেখো এই যে এখান থেকে cosec x cot x সমান আমরা বলতে পারতেছি মাইনাস cosec x প্লাস c। তাহলে এখান থেকে আমরা সরাসরি সূত্র বসিয়ে দিচ্ছি মাইনাস cosec x, দেন এই মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস cot x প্লাস cosec x প্লাস c। প্লাস সি কেন বসতেছে দেখো, আরেকটা ভুল তোমরা সবচেয়ে বেশি করো, সেটা হচ্ছে কি এই ইন্টিগ্রেশন চিহ্নটা অনির্দিষ্ট যোগজীকরণটা তুলেই তো আমরা এখানে সি বসাচ্ছি। তোমাদেরকে দেখছি অনেক সময় এমন, তুমি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে রাখছো এবং পাশে প্লাস সিও দিয়ে রাখছো, তো এটা কিন্তু অনেক বড় রকমের একটা ভুল, এটা কিন্তু করা যাবে না। তাহলে এই কাজটা করবো যে এখান থেকে আমরা যখন প্লাসে লিখতেছি, খেয়াল রাখবো এখানে কোনো আমাদের আর ইন্টিগ্রেশনের চিহ্ন থাকবে না। তাহলে এটা আমরা যেহেতু পজিটিভটা ছিল, পজিটিভটাকে আগে লিখলে একটু সুন্দর লাগে, তো cosec x টাকে আগে লিখবো, একটু সাজাই লিখতেছি, মাইনাস cot x টাকে আমরা পরে লিখবো, আর এখানে প্লাস তো ছিল, এটাই থাকবে। তো আশা করি এখান থেকে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে আরেকটা নিয়ম শিখতে পারছি। ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে প্রথম স্টেপ ছিল আমাদের একটা ফাংশনকে সিম্পলিফাই করব, সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। তো আমরা সিম্পলিফাই করার জন্য প্রথমে কি করলাম, এখানে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করলাম। আমি এটা একটা রিক্যাপ দিচ্ছি। সো অনুবন্ধী দিয়ে গুণ করব, এখানে আমাদের হরের যেটা ছিল 1 প্লাস cos x ছিল, 1 প্লাস cos x কে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করতেছি 1 মাইনাস cos x দিয়ে। তাহলে এটা আমাদের লাভ হচ্ছে কি a প্লাস b a মাইনাস b, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এটা অ্যাপ্লাই করে দিলে দেন এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমাদের এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাতে হবে, তাহলে প্লাস cos স্কয়ার থিটা অপর পাশে নিয়ে গেলে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে আমরা sin স্কয়ার থিটা বসাতে পারতেছি। আর এটাকে আলাদা করে লিখবো 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x একবার, আর ওই পাশে হচ্ছে মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x একবার। আর এটা আমরা জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে লিখবো, 1 বাই sin মানে আমরা জানি cos x, আর এখান থেকে 1 বাই sin তো মানে হচ্ছে cos x বসাই দিব, আর cos x বাই sin x মানে হচ্ছে cot x, এটা বসাই দিলে কাহিনী শেষ। দেন এই জায়গাগুলো আমাদের একটু ভালো মতো সূত্রগুলো পড়তে হবে, তাহলে এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো এটা বসাই দিব, তাহলে হচ্ছে আমরা এখান থেকে cosec x টা আগে লিখে দেব, দেন হচ্ছে মাইনাস cot x প্লাস c। তাহলে আমরা এখান থেকে দুইটা স্টেপ মাথায় রাখবো। কি কি স্টেপ, প্রথম হচ্ছে আমরা একটা ফাংশনকে সিম্পলিফাই করব। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, ফাংশনটাকে সিম্পলিফাই করব, ফাংশনের সরলীকরণ। ম্যাথগুলো বাসায় যখন প্র্যাকটিস করব সবগুলাই করব। ঠিক আছে, ফাংশনের সরলীকরণ নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের যোগজীকরণ নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। জাস্ট এই দুইটা কাজ করলে হচ্ছে আমাদের ম্যাথগুলোর কোনো ব্যাপার হবে না। যোগজীকরণ নির্ণয়, সূত্র প্রয়োগ। আর ক্লাসগুলো একটু সিকোয়েন্সিয়ালি করব, কারণ ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ থাকে। যেমন দেখবো আজকে এই যে মাত্র ম্যাথটা করেছি, ম্যাথটা কিন্তু আমি পরের চ্যাপ্টারের আরেকটা নিয়মে করাবো। সো যদি এই ম্যাথটা না করে যাও, তখন দেখবা যে পরেরগুলো বুঝতে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, সো এখন তো এর মধ্যে টাইম পাবা, এর মধ্যে হচ্ছে যদি কারো লেকচার 1 থেকে বাকি দিতে লেকচার 1 থেকে কমপ্লিট করে ফেলো, 3 ঘন্টা লাগবে, বেশি না। আর নোট করে ফেলবা, নোট করে হচ্ছে আমরা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, তো এই দুইটা জাস্ট কাজ করব। আমরা প্রথমে ফাংশনটাকে সিম্পলিফাই করব, এই অনুবন্ধী দিয়ে গুণ করব, দেন হচ্ছে এটাকে সিম্পলিফাই করে যোগজীকরণের সূত্র নিয়ে আসবো, দেন এখান থেকে আমরা বসাই দিব। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা এত আহামরি কিছু না, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে মোটামুটি হচ্ছে অনেকে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা, বাট এখানে দাঁত ভাঙার মতো কিছুই নেই। জাস্ট এই যে আমি সূত্রটা দিছিলাম, এই নোটটা ভালো মতো করবা, দেন ম্যাথগুলো করবা, শেষ তো, এত কিছু না। ঠিক আছে, আর আজকে যে এটা করাইলাম এটার নোটটাও দিয়ে দিব, এই চ্যাপ্টার পুরোটা
সো এই চ্যাপ্টার পুরোটা একটু ট্রাই করবো আজকের মধ্যে কমপ্লিট করে ফেলতে। সো নেক্সট ক্লাসে আমরা 10.2 তে চলে যাবো। আজকের ক্লাসের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 10.1 পুরোটা করবা, 10.1 পুরোটা করে নোট করবা, নোট করে হচ্ছে গ্রুপে সাবমিট করবা। আমি এই যে নোটটা যেটা দিয়ে পড়াচ্ছি এটাই চেষ্টা করবো ফলো করতে আগে, ঠিক আছে? এরপর তুমি শেষ হলে পুরো ইন্টিগ্রেশন শেষ হলে দেন বই পড়তে পারো, এটা অসুবিধা না। তো এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, এই যে এখন যেটা পড়ালাম। আমি আসলে অনেকদিন পর ক্লাস শুরু করছি, ঠিক আছে? এর আগে হচ্ছে গত 2 মাস আগে ক্লাস নিচ্ছিলাম, দেন মাঝখানে আমার হঠাৎ করে, একদম হঠাৎ করে মানে ক্লাস চলতেছিল, তারপরে ভার্সিটিতে বলতেছে যে পরীক্ষা, অফলাইনে পরীক্ষা, মানে অফলাইনে সেমিস্টার ফাইনাল। অনেকদিন ধরে পড়ালেখার সাথে টাচে নাই, ভার্সিটিও বন্ধ ছিল, তো হুট করে পরীক্ষা দিব, এটা মানে একটু প্রিপেয়ার হইতে টাইম লাগছে আর কি। পরীক্ষা শেষ করলাম, এবং পরীক্ষাটা শেষ হইতে হইতে এর মধ্যে শুরু করবো ভাবছিলাম, এরপরে হচ্ছে আমার টাইফয়েড হয়ে গেল, চোখে কিছু দেখতেছি না এমন অবস্থা। ডাক্তার হচ্ছে আমাকে পার ডে 8টা করে নাপা খেতে দিচ্ছে এমন অবস্থা। তো এই আর কি, এরপরে হচ্ছে শুরু করলাম আবার। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে এন্ড দিচ্ছি, নোটটা আমি অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি এখনই। সো একটু কষ্ট করে করে রাখবা, ঠিক আছে? ক্লাসগুলো এর সাথে সাথে করে ফেলো, দেখবা ইন্টিগ্রেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আর আমাদের তো ইন্টারেক্টিভ ম্যাপ আসতেছে ইনশাআল্লাহ এই মাসের মধ্যে। ওকে, সো আজকে লেকচার এই পর্যন্ত থাকুক। নেক্সট কি আজকে মঙ্গলবার না গেল আমাদের? হ্যাঁ মঙ্গলবার। এরপর হচ্ছে আমাদের বৃহস্পতিবার সেম টাইম ইনশাআল্লাহ আমাদের দেখা হবে 9:30 বাজে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।